স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন ইআরআই এর চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজবুল হক প্রধান। আমার হাতের বামে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এসে যুক্ত হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় রঙিন ব্যালটে প্রত্যাশার গণভোট। আলোচনা শুরু করতে চাই এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে দিয়ে। এই যে আজকের বিষয় রঙিন ব্যালটের প্রত্যাশার গণভোট, রঙিন ব্যালট কেন বলছি নিঃসন্দেহে আপনি জানেন। এই যে সিদ্ধান্ত হয়েছে, গণভোট অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে এবং গেজেট প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে গণভোটের ব্যালটটা হবে রঙিন, আর জাতীয় নির্বাচনে যেটা সেটি সাদা কালো। প্রশ্নটা এভাবে রাখতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জায়গাটা এই গণভোট বলি, যেখানে এরই মধ্যে গণভোটের নানা বিষয় নিয়ে নানা তর্ক বিতর্ক সমালোচনা আছে। এই জায়গাটা আসলে প্রত্যাশা জায়গাটা কতটা পূরণ করতে পারবে গণভোট, রঙিন ব্যালটে গণভোট? আপনাকে ধন্যবাদ। আমার শ্রদ্ধা সহ আলোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি যেটা বললেন যে নতুন বাংলাদেশে এই গণভোট আসলে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে, তো আমার এখানে প্রথমত মনে হয় যে নতুন বাংলাদেশ তো গণভোটের মাধ্যমে পূরণ হবে না। গণভোটটা হলো এটা একটা ব্রিজ, মানে শুধু গণভোট দিয়ে অবশ্যই নয়। হ্যাঁ, গণভোটটা এবং যেভাবে অনেকগুলো প্রশ্ন, 4টি প্রশ্নের মাধ্যমে গণভোট সন্নিবেশিত হয়েছে, বরং কিছু ক্ষেত্রে এটা অনেক বেশি কমপ্লিকেটেডও মনে হচ্ছে। তো এটা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণকে যদি সঠিকভাবে এটাকে বোঝাতে পারে, তখন হয়তো বা এটা আপনার স্পষ্টভাবে এটার পক্ষে রায় আসবে। মূল জায়গাটা হলো যে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যে তরুণরা জীবন দিয়েছে, রাজপথে নেমে এসেছিল, তাদের প্রত্যাশার জায়গাটাকে আসলে আমরা ধরতে পেরেছি। তো যদি আমরা ধরতে পারি, তখন আমরা বলবো যে এটা গণভোট কিংবা উইদাউট গণভোট আমরা আসলে সত্যিকার অর্থে সেই পথে হাঁটতে পারবো। কিন্তু আজকে যেইভাবে আমরা দেখছি, যেভাবে ঘটনাক্রমগুলো যদি আমরা একটু সাজাই একটার পর একটা, আমরা দেখব যে রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে খুনোখুনি থামে নাই, বরং দলের অভ্যন্তরে খুনোখুনি বেড়েছে। আপনার এখানে দেখেন, আপনার যে বাউল ইস্যুকে কেন্দ্র করে, ধর্ম ইস্যুকে কেন্দ্র করে প্রতিনিয়ত মব সৃষ্টি করা হচ্ছে। মাজার ভাঙার সংস্কৃতি এখানে নতুনভাবে আপনার, মানে এটা একেবারে সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছিল যখন আপনার 1930-এর দিকে, তখন কিন্তু সেখানে একটা দেখেছি যে সালাফিজম একটা মাজার ভাঙার একটা মহোৎসবের মাধ্যমে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। তো বাংলাদেশে তো গণঅভ্যুত্থান ঘটেছে, গণঅভ্যুত্থানের পর কেন মাজার ভাঙা হবে এবং সরকার কেন সেখানে নীরব থাকবে? এবং এখন সাম্প্রতিককালে যেটা হচ্ছে সেটাতে আমরা তো খুব ভালো শুভকর কিছু দেখছি তা নয়। তবে গণভোট হলো এই এত অনিয়মের মধ্যেও, এত অব্যবস্থাপনা, এত নিরাশার মধ্যেও একটা আশার আলো যে অন্তত রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে একমত হয়েছে যে তারা যদি ভবিষ্যতে আপনার যে নির্বাচন পরবর্তী যে সময়, সেই সময়ে তারা গণভোটের মাধ্যমে এই পার্লামেন্টকে একটি লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে বাংলাদেশের সংবিধান সংস্কারের ভিত্তিপ্রস্তর রচনা করবেন। আমরা প্রত্যাশা করি সেই সংস্কার সভায় জুলাই সনদে যে বিষয়গুলো সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে, এবং কিছু ক্ষেত্রে তারুণ্যের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে যে নতুন করে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না, নতুন করে কোনো ফেসিজমের জন্ম হবে না, গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটা ঝুঁকির মুখে পড়বে না, যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে। যদি এই প্রত্যয় আগামী দিনগুলোতে চলতে থাকে, তখন আমরা বলবো গণভোট একটা ভালো ফল নিয়ে আসতে পারবে। আবার আপনার কাছে আসবো, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজবুল হক প্রধান। এই যে গণভোট প্রত্যাশার জায়গাটা আবার যেন কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, আমাদের যে স্বপ্ন, আমাদের যে প্রত্যাশা, এবং সেই জায়গায় গণভোট, রঙিন ব্যালটে গণভোট আসলে প্রত্যাশার জায়গাটা কতটা পূরণ করতে পারবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক এনসিপির নেতা, চমৎকার বলেছে। একটা কথাই তার আমি শুধুমাত্র বলবো যে কমপ্লিকেটেড বিষয় হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট একই দিনে আবার রঙিন ব্যালট, তাই না? এটা একটু কমপ্লিকেটেড এই কারণে কমপ্লিকেটেড। বিষয়টা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত ভোটারদের মনের মধ্যে ওটাই থাকবে, প্রার্থীটাকে কাকে ভোটটা দেব, এবং ভোটের দিন তারা তো নির্ধারিতই করবে, তার ছবিটা মনের মধ্যে ভেসে উঠবে যাকে ভোটটা দেবে, যে মার্কা ভোটটা দিবে, প্রতীকটা দিয়ে, হ্যাঁ প্রতীকটা দিয়ে, তাই না? তো
তো ফলে ন্যাচারালি ওই সময় একটা গণভোট, তাও আবার 4টা প্রশ্ন, 2টা ভাগে বিভক্ত, তাই না? যে ব্যালটই করুক, রঙিন করুক আর লালই করুক আর যে করুক না কেন, এটা জনগণের প্রত্যাশা পূরণের হানা ভোট হবে না। সাধারণত রেফারেন্ডাম যেটা হয়েছে অতীতে না, ইয়েস অর নট, এইভাবে ইয়েস অর নট, কিন্তু এতগুলি প্রশ্ন নিয়ে এটাকে আসলে জটিলই করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এখনও আমার ধারণা পুনর্বিবেচনার সুযোগ আছে। এটা কেন করতেছে? এই যে সংস্কার কমিশন, এটা প্র্যাকটিক্যালি অধ্যাদেশ জারি হয়ে গেল, এখন সংস্কার কমিশন, আমি বলি সংস্কার কমিশন এটা প্রথম থেকে আমরা সই করি নাই। সংস্কার কমিশন প্রথম থেকে তাদের যখন প্রাথমিক আলোচনা, যখন প্রস্তাব নিয়েছে আমাদের কাছে, তখনই আলোচনা করে আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা বুঝেছি ওনারা একটা জিনিস চাপিয়ে দিতে চান। ওনারা সুপ্রা কোনো বডি, যে আমরা যেটা করবো এটাই ঠিক। ওনারা যা জানেন, রাজনীতিটা তা জানেন না। ওনারা পার্লামেন্টকে, যে পার্লামেন্টটা আসবে আপকামিং পার্লামেন্ট, সে পার্লামেন্ট সন্দেহ পোষণ করতেছে যে পার্লামেন্ট আসলেও আদৌ বাস্তবায়ন করবে কিনা। সেই কারণে কিন্তু গণভোট, সেই কারণে এই অধ্যাদেশ, সেই কারণে এগুলি আসতেছে। প্র্যাকটিক্যালি জনগণের প্রতিনিধি যারা হবেন, জনগণ যাদেরকে প্রতিনিধি করবেন, জনগণ যে দলকে ভোট দেবেন, তাই না, সেই দলের প্রতি যদি আস্থা না থাকে, এইরকম একটা বডির, যে বডিটা আনকনস্টিটিউশনাল, সেই বডি যত কিছু চাপিয়ে দেখ না কেন, এটা জনগণের প্রত্যাশা পূরণ করবে না। ফলে সেই ক্ষেত্রে আমরা মনে করছি, দল মনে করছি আমরা, তাই না, এটা হবে, কিন্তু এটা হওয়ার মধ্যে কোনো সার্থকতা খুঁজে পাবে না। কারণ জনগণ ব্যস্ত থাকবে তার পছন্দের প্রার্থীটাকে, মার্কাটাকে জেতাতে, যে মার্কার পক্ষে, সেই মার্কার পক্ষেই থাকবে সে। ফলে গণভোটটা তার কাছে ওই রকম গুরুত্ব পাবে না। জি, আবার আপনার কাছে আসবো। স্টুডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আমরা শুরুতে যেমনটা বলছিলাম, আজকে আমাদের বিষয় রঙিন ব্যালটে প্রত্যাশার গণভোট। নিশ্চয়ই আপনি কিছুটা শুনেছেন। এই যে প্রত্যাশার গণভোটের, আপনাদের তো এক ধরনের দলীয় অবস্থান আছে যে আপনারা চাচ্ছিলেন না একই দিনে গণভোট হোক, কিন্তু একই দিনে হচ্ছে। সেই অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে। বলছিলেন বক্তারা যে আসলে প্রত্যাশা পূরণ হবে না। আপনাদের জামাত ইসলামীতে এক ধরনের মন্তব্য আছে এরকম যে একই দিনে এই ভোটের কারণে জেনোসাইড হয় কিনা। মানে এই যে আজকে যে অধ্যাদেশটা উপদেষ্টা পরিষদ অনুমোদন হলো, সেই জায়গায় দাঁড়িয়ে রঙিন ব্যালটে আসলে প্রত্যাশার গণভোট জামাত ইসলামী কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আজকের সহ আলোচক সহ আজ আমাদের লাইভে যুক্ত সকল দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা। দেখুন, এটা একটু আনসার্টেন থেকে যায়, যে কারণেই বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছিলেন গণভোট, যেহেতু সকল দল আমরা একমত হয়েই গণভোটটা চেয়েছি, গণভোটটা আলাদা হলে ভালো হতো, কেমন। এবং আমাদের আমির জামাত এটাকেই মিন করেছেন যে জেনোসাইডের একটা হইতে পারে। তারপরেও আমি আশাবাদী, বাংলাদেশের মানুষ অনেক সচেতন। আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তারা এই দীর্ঘ 15 বছরের যে ব্যাড কালচারগুলো দেখে সবাই সচেতন হয়েছে এবং তাদের ভাষাগুলো দেখে মনে হয় না যে তারা লেখাপড়া জানে না, বাট তারা স্বশিক্ষিত। সে কারণে আমি মনে করি যে এই গণভোটে সমস্যা হবে না। কিন্তু এই চারটা প্রশ্ন ব্যাপারটাও, 4টা প্রশ্ন উত্তর তো একটাই, জি, কিন্তু হয়তো হ্যাঁ অথবা না। বোঝা মানুষের মধ্যে জুলাই নিয়ে তাদের মধ্যে একটা নতুন স্পৃহা এবং তাদের মধ্যে প্রশ্ন কি চায়। এই গণভোটে জুলাইকে সম্মান দেওয়া হবে, এই গণভোট মানে জুলাইকে মানা হবে, এই গণভোট মানে এই জুলাইয়ের যে রক্তদান, শহীদদের প্রতি সম্মান দেখানো হবে জুলাই, এবং এই সংস্কারগুলো হবে এর ভিতরে। 4টে দেন, 100টা দেন, কোনো সমস্যা না, উত্তর তো একটাই, হ্যাঁ অথবা না। মানুষ জুলাইকেই করবে আর কি, ধারণ করবে। আর একটা বিষয়, আমাদের এই জনগোষ্ঠী ইতিমধ্যেই এই যে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় ভোট দিয়ে তারা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু যে উপজেলা চেয়ারম্যান 5 জন দাঁড়াইছে, তার মধ্যে একজনকে ভোট দিতে হবে, ভাইস চেয়ারম্যান পুরুষ 1 জন, মহিলা 1 জন, কেমন এরকম ভোট দিয়ে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য রঙিন দিলে তো আরও আমাদের চোখের পরিষ্কার হয়ে যাবে। এইটা হলো গণভোটের জন্য, এখানে আমাদেরকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। আর মানুষ জুলাইকে ধারণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, না ভোট দেওয়ার প্রশ্নই আসে না। একটু আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনি বলছিলেন যে জুলাইকে ধারণ করার প্রশ্ন, জুলাইকে ধারণ করে আমরা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে চট্টগ্রামে আপনাদের নেতা যে মন্তব্য করেছেন, যদিও এরই মধ্যে আপনারা কারণ দর্শানো নোটিশ দিয়েছেন, এই ধরনের মন্তব্য আসলে যে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতির স্বপ্ন পূরণে কতটা আসলে? দেখুন, উনি পরবর্তীতে আর একটা সাক্ষাৎকারে উনি পরিষ্কার করার চেষ্টা করেছেন। সেটা হলো যে
আমরা বলতে আমি জনগণকে বুঝাইছি, সকল দলকে বুঝাইছি। অর্থাৎ আমাদের পুলিশরা হলো ফ্যাসিস্টদের মধ্যে বেশিরভাগ লোক ফ্যাসিস্ট, এবং আগের সেই পুলিশগুলো আছে, নতুন পুলিশ কয়জন আসছে, সেই পুলিশরা ফ্যাসিস্টদের কি অনুসরণ করবে? জনগণকে অনুসরণ করা দরকার। মানে আপনার অভ্যুত্থানের যারা দল, এই দলগুলো কিন্তু জনগণ বুঝেছে, আমাকে বুঝাইছে, ব্যক্তিকে বোঝান, ব্যক্তিকে বুঝায়নি। এটা উনি প্রকাশ করতে একটু ওনার হয়তো ভিন্নতা হয়েছে, এবং আমরা এই ধরনের কথাকে সাপোর্ট না করার কারণে দল থেকে ওনাকে শোকজ করা হয়েছে, এবং একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আমরা এগুলোকে, ওরা নিজের বক্তব্য, এটা দলের বক্তব্য নয়, এটা আমরা ক্লিয়ার করেছি দল থেকে। জি, আবার আপনার কাছে আসবো ডক্টর আনম এহসানুল হক মিলন। এই যে রঙিন ব্যালটে প্রত্যাশার গণভোট নিয়ে কেউ বলছেন আসলে প্রত্যাশা পূরণ হবে না, আবার কেউ বলছেন যে প্রত্যাশা পূরণ হবে, এবং মানুষ আসলে বোঝে, মানুষ তো নতুন বাংলাদেশে সেই স্পিরিটটা চায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে আমি শেষে যে প্রশ্নটা করছিলাম যে নতুন বাংলাদেশে নতুন রাজনীতির যে স্বপ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে নানা মন্তব্য নানা দলের কখনো কখনো সেই জায়গাটা হোঁচট খায় কিনা, আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। রাজনীতির র্যাটরিক্স থাকবেই, নতুন নতুন কথা শুনতেই হবে, শোনাটা আমরা অভ্যস্ত। ইট ডাজন্ট মিন যে জুলাই 36-এর পরে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, আমরা অ্যান্টি বাংলাদেশি হয়ে গিয়েছি, আমরা ফ্যাসিস্টকে ফলো করছি, তা তো বিষয়টা না। এই র্যাটরিক্সগুলি হতে দেন। তবে রঙিন ব্যালটের কথা বলছেন, যেই রঙেরই ব্যালট হোক না কেন, আমাদের জন্য তো এটা নতুনত্ব। দেখুন 1977-এর 30th মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেখানে রেফারেন্ডাম হয়েছিল, ওনার শাসনকে অ্যাকসেপ্টেন্সের জন্য রেফারেন্ডাম হয়েছিল। 1985-এর মার্চ 21-এ হয়েছিল এরশাদ সাহেবের সময়, তার সামরিকভাবে যে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে সেটাকে হালাল করে নেওয়ার একটা পদ্ধতি হয়েছিল। 1991-এ আমরা দেখেছি যে সেই সময় আমাদের কনস্টিটিউশনাল যে প্রভিশনটা ছিল, প্রেসিডেন্সিয়াল টু পার্লামেন্টে ফর্ম অফ গভর্নমেন্টে যেতে হবে, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময়, সেটাকে 12th অ্যামেন্ডমেন্টে এটাকে রিকগনাইজ করার জন্য সেটা ছিল ম্যান্ডেটরি, এবং সেটা হয়েছিল 18th মার্চ 1991। কিন্তু এখনকার রেফারেন্ডামটা আমরা দেখছি বহুদিন পরে, ফেসিবাদ যখন এখানে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে বসছিল, ঠিক এমনি একটা মুহূর্তে আমরা অনেক রিফর্মের কথা আমরা ভেবেছিলাম। যেমন বিএনপি 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথাগুলো বলেছে, সেগুলো তো বিএনপি মিন করে বলেছে রিফর্ম। তো এই রিফর্মটা বিএনপি কখন বলেছে? যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল তখন ছিল। তো উই মিন বিজনেস, কারণ আমরা বুঝছি, আমরা জানি আমাদের করতে হবে। এখন এটা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন পড়েছে, সেই জন্য হয়েছে। তো উনি কন্ট্রোভার্সির কথা বললো, ইয়েস দের ইজ এ পয়েন্ট টু বি কন্ট্রোভার্সি। যেমন 70 অনুচ্ছেদে ঠিক হচ্ছে বলেই তো আমিও কথা বলতে পারছি, আমার দলের মধ্যেও আমি আলোচনা করতে পারছি। ধরুন এই যে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে আপনার আপার হাউস লোয়ার হাউস, ওয়েল আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি, অ্যাকসেপ্টেড আপার হাউস লোয়ার হাউস, কিন্তু আপার হাউসকে আমি পলিটিক্যালাইজড করব পিয়ারের মধ্য দিয়ে। ধরুন আপনি বিসিএস পরীক্ষা পাস করেছেন, আমি ফেল করেছি, যে জন্য ওরা আন্দোলন করলো, শুরুতে স্টার্টিং হলো কোঠা নিয়ে, ফেল করে মুক্তিযোদ্ধার কোঠায় চাকরি পেয়ে গেলাম, হাউ উড ইউ লাইক ইট? তো এখন আপার হাউস হবে লোয়ার হাউস হবে, ওয়াই ইট ইজ পিয়ার? আপার হাউস লোয়ার অন্য দেশেও রয়েছে, হ্যাঁ, আপার হাউস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রভিশন এগুলো সবই ঠিক আছে, কিন্তু why not public representative elected by the votes? পপুলার গভর্নমেন্ট তো ভোটের গভর্নমেন্ট, সেখানে এটা হবে কেন? আর পিয়ার মানে কি? যে আপনি দলভুক্ত হতে হবে। লেটস সে আপনি একজন প্রতিষ্ঠাতা সাংবাদিক, এবং উই বিলিভ যে আপনার কন্ট্রিবিউশন সোসাইটি ডিমান্ড করেছে সিভিক সোসাইটি থেকে, এবং আপনার মতো লোক কোনো পার্টিতে যদি না আসেন স্বতন্ত্র হিসেবে, আপনি আসতে পারছেন না, তো আমরা কি সকলকে পলিটিক্যালাইজ করবো? ওয়াই? আমাদের এটা করতে হবে কেন? দিস দ্য কোয়েশ্চেন কেম ইন মাইন্ড। এখন 4টা পয়েন্ট, 4টা এমসিকিউ পদ্ধতি, 4টার উত্তর একটা হা না। এই প্রশ্ন উত্তর তো প্যাকেজ হয় না। প্রশ্ন উত্তর আমাকে 4টা জিজ্ঞেস করেন, আমি 4টায় টিক দিই, ক্রস অর রাইট। কারণ 4টাতে তো আমার ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। হ্যাঁ, আমি অ্যাবসলিউটলি, আমি তো সেটাই বলতেছি। আপ্রোচ লোয়ার আমেরিকার সেনেটর রয়েছে না, 50-100 সেনেটর, কংগ্রেসম্যান রয়েছে না, সেনেটর। সেই জায়গায় তো প্রশ্নটা রাখছিলাম, তাহলে গণভোট আসলে প্রত্যাশা কতটা পূরণ করবে? না, প্রত্যাশা আপনি তো এখনো গণভোট হয়ে জানে হবে। এখন এটা কারা মেকানিজমটা করছে, কারা এটাকে করছে? এই গভর্নমেন্ট বলেছে 4টাকে হানা করতে। এখন পাবলিক ওপিনিয়ন পুল আসতেছে, ওয়েস আমরা এটাকে পার্ট বাই পার্ট তো করতে পারি। গণভোটের 4টা পয়েন্টকে আমরা সেগ্রিগেটেড করতে পারি। আজকে যেভাবে খসড়া মানে অনুমোদন হলো, হ্যাঁ, সেই জায়গাটার জন্যই তো আমরা আলোচনা করছি।
এই গভর্নমেন্ট যা করছে সবই ঠিক হয়ে যাচ্ছে তা না, আমরা আলোচনা তো করতে পারি। এই জন্যই তো আমরা এখানে আসছি অভিমত প্রকাশ করার জন্য। তাহলে ধরুন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি একটা হয়েছে, তো মাইনরিটির যদি তাদের ভিতরে কোহেসিভনেস থাকে তাহলে 13% ভোট রয়েছে, তাহলে আপনি 13% লোয়ার হাউসে দিলেন, 13% আপার হাউসে দিলেন, ইটস দ্য সেম থিং। লোয়ার হাউস যেমনি পলিটিক্যালি রিপ্রেজেন্টেশন হলো ইলেকশনের মধ্য দিয়ে পপুলার ভোট কাউন্ট করে, তাহলে আপনি আমেরিকা ইলেকট্রাল ভোটের কথা চিন্তা করেন। তো এই জিনিসগুলোকে এই সরকারের আর একটু ডিফাইন করতে হবে সুন্দরভাবে। এইভাবে যদি করে তাহলে তো ও যেটা বলতেছিল যে আমাদের এখানে পার্সেন্টেজ অফ এডুকেটেড লেস অর মোর ডাজন্ট ম্যাটার, ওয়ে আর পলিটিক্যালি সবাই আমরা ম্যাচিউরড, আমরা চার দোকানে যে আড্ডা দিই, রাজনৈতিকভাবে অনেক সচেতন। সাংঘাতিক সচেতন, তা নাহলে এই আন্দোলন হতো নাকি, তাই না? তো ইন দিস কেস আমি মনে করি রিভিউ করার তো সুযোগ রয়েছে টিল দ্য লাস্ট ডেট বিফোর দ্য প্রিন্ট দ্য ব্যালট পেপার, রিভিউ তো করতেই পারে। এবং আমাদেরকে একটি ব্যালট পেপার দিবেন, সেটাকে আমি হ্যাঁ বা না বলবো এটা তো বুঝেই তো করতে হবে। অ্যাটলিস্ট আমরা যারা কনসাস সিটিজেন তাদের তো করতে হবে। তারপরে ভোটিং টাইম বেশি লাগতে পারে, ভোটিং বুথ বাড়াতে হবে, সেন্টার বাড়াতে হবে, লোকজন বাড়াতে হবে, অনেক কিছু রয়েছে, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আছে, এবং ইট উইল ওভারকাম, নো ডাউট অ্যাবাউট। জি, আবার আপনার কাছে আসবো। আলাউদ্দিন মোহাম্মদ, একটু নির্বাচন নিয়ে যদি জেনে আসি, যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে আছে কিনা, যদিও বিএনপি মহাসচিব আজকে ঠাকুরগাঁওয়ে বলেছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে তার আশাবাদ। লটারি করে 64 জেলায় এসপি চূড়ান্ত করা হয়েছে, মানে এগুলোকে আসলে এই অর্থ ইঙ্গিত দেয় কিনা যে আসলে নির্বাচন সুষ্ঠু হবে, যে লটারি করে 64 জেলায় এসপি চূড়ান্ত? এর আগে আমরা ডিসি বদল দেখেছি। প্রথমত আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হোক, কিন্তু বাস্তবতা আসলে আমাদেরকে কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে না যে নির্বাচন সুষ্ঠু হওয়ার মতো পরিবেশ। বাস্তবতা কি ইঙ্গিত দিচ্ছে? বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে নির্বাচনকে ঘিরে আপনার অনেক ধরনের নাশকতা হতে পারে, নির্বাচনকে ঘিরে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়তে পারে, নির্বাচনকে ঘিরে অতীতের মতো ভোট কেন্দ্র দখলের আপনার যে মৎসব চলতে পারে। দুঃখজনক হলো এটা সত্য, এখন এগুলোর ইঙ্গিত দিচ্ছে। আপনি যেটা আপনার জামাতে ইসলাম আমার বড় ভাই বললেন যে জনগণ বলতে তিনি সে জনগণকে বুঝিয়েছেন, এটা আসলে ব্যাখ্যা করা যাবে, বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু এই মাইন্ডসেট তো রাজনীতিবিদদের মধ্যে আছে এখনও। প্রতিটা এলাকায় যারা ওখানকার রাজনীতিবিদ আছেন, যাদেরকে আমরা হেভিওয়েট প্রার্থী বলি, হেভিওয়েট প্রার্থী বলে আসলে কাদেরকে আমরা বলি? যাদের ওই এলাকা তাদের বাইরে আসলে কেউ কথা বলতে পারে না, তাদেরকে আমরা হেভিওয়েট বলি। এর বাইরে কিন্তু দেখেন আপনারা ঢাকা রাজনীতিতে, কেন্দ্রীয় রাজনীতিতে অনেক বিগ শটও কিন্তু একটা সময় এলাকায় গিয়ে আপনার ফিরে আসতে হয়, বিভিন্ন দলের ক্ষেত্রে হয়েছে, তাদের কিন্তু হেভিওয়েট বলি না। হেভিওয়েট এইটাকে বলা হয় যে আপনার ওই এলাকায় তার মাসুল পাওয়ার আছে। হ্যাঁ, তো এই যে একটা বিষয়, ধরুন এই জায়গাটা আমরা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি নাই। কিন্তু কিছু ক্ষেত্রে সরকারি উপদেষ্টারা তো বলছেন যে তারা শঙ্কা দেখছেন না, তারা যদি শঙ্কা দেখেন তাহলে তো নির্বাচন হবে না। হ্যাঁ, তারা শঙ্কা দেখছেন না, এটা আমরা স্বাগত জানাই, বাট তাদেরকে বুঝতে হবে ধরেন শঙ্কা দেখছে না বলে আপনি এই গত 1.5 বছরে নির্বাচন কমিশনকে দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে পারতেন, অথবা আপনি ন্যূনতম 1-2টা সিটি কর্পোরেশন নির্বাচন করে তাদের সক্ষমতা যাচাই করতে পারতেন। সেটা না করে একেবারে আপনি মানে সবচেয়ে বড় পরীক্ষায় গিয়ে প্রথম হাজির হবেন। এখন যদি ভরাডুবি হয় তখন জনগণ কোথায় যাবে? তো আমি তাদেরকে তাদের যেই আপনার আত্মবিশ্বাস সেটাতে ভাঙন ধরুক, আমরা সেটাও চাই না। কিন্তু বাস্তবতা হলো দেখেন আপনার দুটি দলে, ধরুন বিএনপির ক্ষেত্রে আমরা দেখি যে মাসুল পাওয়ার চূড়ান্তভাবে আছে, আবার জামাত ইসলামী দেখা যায় তারা যারা ওই রিটার্নিং অফিসার হবেন, প্রিসাইডিং অফিসার হবেন, কোন কোন স্কুলে শিক্ষক হবেন, শিক্ষিকা হবেন, তাদেরকে বিভিন্নভাবে এখন ওই মার্কিং করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে। তো এই বিষয়গুলো তো এখন তো খুব ট্রান্সপারেন্ট যুক্ত। তাহলে ভোটের মাঠে কি এনসিপি কিছুটা অসহায়ত্ব বোধ করছে? না, ভোটের মাঠ তো এনসিপির জন্য না এখন। এনসিপি ভোটের মাঠ কিভাবে তৈরি হবে? আপনি একটা দল নিবন্ধন পাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচনে যাবে, আপনি তো ভোটের মাঠ তো আপনি হিসাব করতে হবে, হিসাব করার পর যাবেন। তা আমরা মূলত এখন আমরা বলি নিজেদেরকে যে আমরা একটা স্টেবিলাইজিং ফোর্স হিসেবে কাজ করতে চাই। আমরা চাই এখানে গণতন্ত্রটা সংহত হোক। আমি নট ম্যাটার যে আসলে আমাদেরকে এই জায়গায় খুব শক্ত অবস্থানে যেতে হবে। আমরা মনে করি যদি সঠিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচারটা নষ্ট হয়ে গিয়েছিল, এখানে যে আপনার ক্ষমতা ট্রানজিশনের যে প্রক্রিয়াগুলো একেবারে রুদ্ধ হয়ে গিয়েছিল, রাজনীতিতে একটা সুস্থ ধারা ফিরে আনতে, সুস্থ ধারা ফিরে আসবে, এখন গণতন্ত্র ফিরে আসুক, এখানে মিনিমাম রাজনৈতিক সংস্কৃতি থেকে আপনার মারামারি, কাটাকাটি
কাটাকাটি যে সহিংসতা এটা দূরে চলে যাক। এটা যদি চলে যায় তখন আমরা স্মুথ ফিল্ডে রাজনীতি করব। এখন কথা হলো যে যদি এটার বাধা হয়ে দাঁড়ায় কেউ, আসলে ইতিহাস কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। এটা ইতিহাস আমরা দেখেছি, ধরেন গত 15 বছরে বিভিন্নভাবে জনগণ প্রতারিত হয়েছে, রাজনৈতিক দলগুলো প্রতারিত হয়েছে, কিন্তু যখন জনগণ ঘুরে দাঁড়িয়েছে তখন কিন্তু আসলে কোনো কিছু আর বাদ মানে নাই। এখনও যদি রাজনৈতিক দলগুলো জনগণের সেই যেই আপনার জুলাইয়ের শক্তি শুধুমাত্র মুখে বলা না ধরেন, অথবা জুলাইয়ের চেতনা সেটা না, জুলাইয়ে মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল সেই কারণটা যদি অনুধাবন করে জনগণের কাছে আমরা ফিরে যেতে না পারি, তাহলে কিন্তু আরেক জুলাই আমাদের জন্য অপেক্ষা করবে। একটি বিষয় আপনার মন্তব্য জেনে বিরতিতে যাব। তাহলে কি এনসিপি মনে করছে কিনা যে ভোটের মাঠের লড়াইটা মূলত বিএনপি আর জামাতের মধ্যেই হবে? না, ভোটের মাঠের লড়াই, আপনি যে লড়াইয়ের তো যেই রুল অফ গেম আছে, আমরা কিন্তু এখন পর্যন্ত কনভিন্সড না যে এই রুল অফ গেমটা আসলে আপনার ভোটারের ফেভারে আছে কিনা। আচ্ছা, রুল অফ গেমটা এখন ওই যে একইভাবে বলছে যে পুরনো বন্দোবস্তের যেই ট্রিনিটি, যে মাসল মানি মাসল অ্যান্ড আপনার পলিটিক্যাল অর্গানাইজেশন, এটার মধ্যে লিমিট হয়ে আছে। কিন্তু আপনি জনগণকে যদি সত্যিকার অর্থে অভয় দান করেন যে সে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে, এবং ভোট দেওয়ার পর আবার কোনো কারণে আপনারা দেখেছেন যে ভোটের কারণে ধর্ষণ হয়, পরবর্তী বাড়িতে হামলা হয়, লুট হয়, এই পরিস্থিতির বদল হলো কোথায়? বদল করে। নাজমুল হক প্রধান, আপনিও কি মনে করেন কিনা যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে? এবং আলাউদ্দিন মোহাম্মদ যে কথাগুলো বলছিলেন যে সংঘাতের সংখ্যা, আবার সেই কেন্দ্র দখলের সংখ্যা, এখানটায় আমি আলাউদ্দিন মোহাম্মদের কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এই কারণেই এত বড় অভ্যুত্থান, তাই না, এত রক্তপাত, এত লোক পালিয়ে গেল, ইমাম সহ, এবার খতিব সহ পালিয়ে গেল। তারপর আপনি দেখবেন, খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাহফুজ আলম সব তথ্য উপদেষ্টা বলছেন যে ক্ষমতা পরিবর্তনের পর তো মন্ত্রণালয় ভাগাভাগি করলেন, বিএনপি জামাত, ওসি, ডিসি, এসপি, তাই না, এসব ভাগাভাগি করে নিলেন। এখন বিএনপি বলতেছে নির্বাচন নিরপেক্ষ করতে, কিছুদিন আগে আমি বিবৃতি দেখছি, ইসলামী ব্যাংকের লোকদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। কেন বলছেন এই কথা? আপনার তো উচিত ছিল এত বড় অভ্যুত্থানের পরে, তাই না, মেধার ভিত্তিতে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে পদায়ন করা, যোগ্যতার ভিত্তিতে। যারা বঞ্চিত হয়েছে বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমলে, দে শুড প্রমোটেড প্রপারলি, তাই না? এটা উচিত ছিল এটা সবাই মিলে করা, না করে আপনার দলের লোক প্লেস করা শুরু করলেন। আমি ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম এরপরে প্রোগ্রামে, ওখানে ডিসি বলছে আমি তো জামাতের লোক, আমাকে সাংবাদিক রিপোর্ট করছে, তাই না? তো একটা লোক প্রশাসন কর্তব্য তো হয়, হি উইল আইডেন্টিফাই হিমসেলফ দ্য জামাত অর বিএনপি, ইন প্রশাসনের কর্মকর্তা। আজকে এই যে ঘটনাটা ঘটে গেছে, লটারি করে যে 64, এখন শুনে ওইটা ওই জায়গায় আসতেছি আমি। এখন যেহেতু এই গভর্নমেন্টটা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা কোনো দলের গভর্নমেন্ট না, ফলে তাকে প্রমাণ করতে হচ্ছে যে ভাই এখন ধরেন যে ওই জায়গায় একটা ডিসি দিল, তো বলতে পারে যে ডিসি জামাতের ডিসি অথবা এটা বিএনপির ডিসি, তাই না? এটা যাতে না শুনতে হয় এই কারণে ওনারা লটারির ব্যবস্থা নিচ্ছেন। আমি মন্দের ভালো বলতেছি এটাকে, মন্দের ভালো। কিন্তু আমি বলছি যে দুটো পার্টি ক্ষমতা রিজার্ভ করে, বিএনপি এবং জামাত, সামনে ক্ষমতা আসতে যাচ্ছে, তারা এই এত বড় একটা মানে কি বলা যায় কাজ শুরুতেই প্রাককালেই যে কাজটা করলেন, এর খেসারত জাতিকে দিতে হবে তো ভবিষ্যতে। তাহলে আপনারা যে ভালো করতে চান ক্ষমতায় এসে, এর সিমটমস নাই তো, লক্ষণ নাই তো, এর লক্ষণ দেখেন আপনারা আজকে কেন বিএনপি বলতেছে ইসলামী ব্যাংকের লোক দায়িত্ব কেন দায়িত্ব পালন করতে পারে না? ইসলামী ব্যাংকের লোকটা যদি দেশের রাষ্ট্রের নাগরিক হয়, তাই না, তার যদি জাতীয় দায়িত্ব সে কেন পালন করতে পারবে না সে? তাহলে আজকে এই জায়গাটা চলে গেছে। আমি সেই জায়গায় বলতেছি, আমি আজকে দুর্ভাগ্য জাতির, আমরা প্রতিবার আন্দোলনে বিজয় লাভ করি, আন্দোলন বিজয় হওয়ার পরে, তাই না, তখন আমাদের আর নিজের স্বার্থে আমরা এত বেশি ব্যাকুল হয়ে যাই, ওগুলি তাকানোর সুযোগ থাকে না, যে ঘটনাটা ইতিমধ্যে ঘটে গেছে। এবং এখন যেটা ঘটতেছে আপনার অ্যাজ এ হোল, আপনার গ্রেপ্তারের বিষয় এখনও আমাদের এই কামরাঙ্গীর চরে হানিফ শেখ নামে ধরা হয়েছে। কি বিএনপি, আমি ডিসি পুলিশ স্টেশন কথা বলেছি যে দলেন কেন তাকে, কয় যে বিএনপি ধরে দিচ্ছে। কেন ধরে দিচ্ছে? 6-7 বছর আগের একটা পোস্টার পাওয়া গেছে, তার ছবি আছে, কি ছবি আছে, ক্লাবের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করছে, ক্লাবের নির্বাচনে। আমি এটা কোনো লজিক হলো? আমার ছবি তো শেখ হাসিনার সঙ্গে আছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে, তা আমার ধরবেন না কীভাবে? কথা করেন, কী করবেন, বিএনপিকে ধরে দিছে। এই যে অবস্থা, তাহলে বিএনপি যেখানে শক্তিশালী, বিএনপির লোক ওই যে হ্যাভি ওয়েট বললো, তাই না, তো ওইখানে ধরে দেন, ওখানে আমাদের দৌড়ে দেন, অথবা এই এলাকায় আপনারা ভোট দিতে আসবেন না, আপনার দরকার নেই ভোট দিতে, আমরা ভোট পাই গেছি। এই যে অবস্থাটা এখানে বাংলাদেশ প্র্যাকটিস আছে, এর থেকে তো আমাদের বের হওয়া উচিত। তো বারবার যদি ওই জায়গায় থাকে, তাই না, তাহলে যেগুলো সেই করতো সব ক্ষেত্রেই। যে আবার আপনার কাছে আসবো অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এই যে যেখানে আপনারা শক্তিশালী, যেখানে বিএনপি শক্তিশালী, আবার সেই লাউ একই কদু ভাগাভাগি করে নিলেন, যার খেসারত জাতিকে দিতে হবে। জি ধন্যবাদ। আসলে এই ভাগাভাগির কথাটা, এটা কতটুকু জাস্টিফাইড, এটা আমাদের মানে করা দরকার। এবং যিনি কথাটা বলেছেন উনি কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন,
তাহলে ওনার সজ্ঞানে এটা ভাগাভাগি হতে দিলেন কেন, উনি কি করলেন, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। তো ওনারা তাহলে কি করলেন? হয় প্রোটেস্ট করার দরকার ছিল, আর পদত্যাগ করে চলে আসা দরকার ছিল, যে না আমরা পারতেছি না, আমরা কাজই করবো না। এইভাবে পরিবেশ নষ্ট করাটা আমার কাছে যুক্তিযুক্ত হয়নি। তাহলে বলতেছেন যে বিএনপি অর্ধেক নিছে, জামাত নিছে, বা কেউ বেশি নিছে, কেউ কম নিছে, এটা কি নেওয়ার বিষয় বলেন? এটা তো আপনার দায়িত্বগুলো যারা যেভাবেই হোক একটা ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু হয়েছে। তো যাই হোক, কথা যেহেতু উঠেছে, তো আমরাও বলেছি যে ঠিক আছে, এটা যেন সঠিকভাবে নিরপেক্ষভাবে করা হয়, লটারির ব্যবস্থা করেন। এটা কিন্তু আমরা support লটারি করেছি। করি 64 জেলে হ্যাঁ, SP চূড়ান্ত হলো। লটারির মাধ্যমে এসপি চূড়ান্ত হয়েছে, এবং এভাবে ডিসিগুলোও যদি ওইভাবে হয় তাহলে তার কথা থাকবে না। তবে একটা সমস্যা কি, ইতিমধ্যে মাঠ লেভেলে কিছু কিছু সমস্যা হচ্ছে। আমরা দেখি তো যে কোথাও কারো পোস্টার ছিঁড়ে ফেলছে। এখন এটা যে নেতার নির্দেশেই করতেছে তা তো না, এটা কর্মীদের মধ্যেও কিছু করতে পারে, যেগুলো উত্তেজনা ছড়ানোর জন্য অথবা বিশেষ সুবিধা নেওয়ার জন্য। তো পোস্টার ছিঁড়ে ফেলা, ফেস্টুনগুলো দেশের বিভিন্ন জায়গায় আমরা এরই মাঝে বিএনপি জামাত কর্মীদের মাঝে মানে সংঘর্ষের ঘটনা দেখেছি। এগুলো কিছু কিছু হচ্ছে। যখন তফসিল ঘোষণা হবে তারপরে কি এখন পরিস্থিতি? আমরা সেই জন্য চাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট যেন শক্ত থাকে, ইলেকশন কমিশন যেন শক্ত থাকে, এই জাতীয় ঘটনা যেন কমায় নিয়ে আসে এবং না যেন হয় সেটা ব্যবস্থা করা হোক, এবং মানুষের মধ্যে অনেক দিনের যে প্রত্যাশা যে ভোট দিবে। আমি ভোটের মাঠে নেমে দেখেছি যারা বয়স্ক মানুষ, ভদ্র মানুষ, তারা বলছে যে পরিবেশ দেখব, যদি মনে হয় যে সুষ্ঠু তাহলে ভোট দিতে যাবো, নাহলে ভোট দিতেই যাবো না, যাবোই না, এরকমও আমি কথা শুনতে পাচ্ছি। এই জন্য এটা ইলেকশন কমিশনকে এটা চ্যালেঞ্জটা নিতে হবে যে ওনারা যে মানে বিধানগুলো করবে সেটা যেন চ্যালেঞ্জ কি শুধুই নির্বাচন কমিশন, আপনাদের রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ? অবশ্যই সবাইকে আশ্বস্ত করা, সবাইকেই এটা নিতে হবে, আমাদেরকেও আশ্বস্ত করতে হবে, এবং আমরাও যেন সবাই সবার দিক থেকে যেন সচেতন থাকি, কেউ কারোর উপরে যেন আমরা না না করি, কারোর অধিকার খর্ব না করি, তাহলেই একটা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ, আশা করি। জি, ডক্টর আনোয়ার মেহসানুল হক মিলন, একই প্রশ্ন রাখতে চাই যে বিএনপি জামাত তো সব ভাগাভাগি করে নিল, আসলে আমি এগ্রি টু ডিসএগ্রি টু এগ্রি, এটা আসলে আমি পাল্টাপাল্টি দিচ্ছি না। দেখুন, এখানে দুইটা ফ্যাক্টর ছিল, টু পার্টি সিস্টেম ছিল, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ অ্যালায়েন্স, বিএনপি অ্যালায়েন্স, অ্যান্ড আওয়ামী লীগ হিডেন। তাহলে এখন আবার চলে আসলো টু পার্টি, জামাত ভার্সেস আওয়ামী লীগ। তাহলে টু পার্টি যখন হয়ে যাবে তখন আপনি দেশটাকে ভাগাভাগি করবেন কীভাবে? যারা নিগৃহীত, যারা এতদিন আপনার পায়নি কোনো কিছু, তারা কারা? জামাত অ্যান্ড বিএনপি, দ্য অফিসার্স, এসপি আপনি যেটা বলছেন, বা ইসলামী ব্যাংক বললেন। তাহলে এই দুইটা টিমই তো এতদিন তারা ডিপ্রাইভ ছিল, তাই না? তাহলে বিএনপি এন্ড জামাত, তা এখন আপনি কোত্থেকে নিয়ে আসবেন? বিএনপি এন্ড জামাতই তো, তারাই তো বাইরে ছিল, তারাই তো প্রমোশন পেয়েছে, তারাই তো আসলে বসছে। তো এই জায়গায় যদি আপনি আবার সেগ্রিগেটেড করেন হুইজ জামাত হুইজ বিএনপি, তাহলে তো আপনি আবার জুলাই চার্টারের বাইরে চলে যাচ্ছেন। ইউ ক্যান ডু দ্যাট, এটা ঠিক না। তাহলে আপনি এখন আসেন, বললেন যে লটারি করবেন। আচ্ছা, কচুয়ারটা লটারি করে চলে গেল হেলাল সাহেবের এখানে, কী লাভটা হলো? ধরে নিলাম কচুয়ারটা হলো বিএনপি, ওনারটা হলো জামাত, তা জামাত গেল কচুয়ায়, কচুয়ায় আসলো বিএনপি, আসলো এখানে। আরে ভাই, একই তো কথা, এটা নিয়ে তো তর্ক কেন? ইয়েস, আপনি যেটা বলতে পারেন ইসলামী ব্যাংক নিয়ে কেন কথা হলো? ইসলামী ব্যাংকের ইজ আইডেন্টিফাইড, ইসলামী ব্যাংকের ডিএনএ টেস্ট নিয়ে ওখানে চাকরি দেওয়া হয়েছে, সেই জন্য আইডেন্টিফাইডটা বলা হয়েছে। আর উনি যদি চাঁদপুরের ডিসি হেলাল সাহেব যদি না বলে যে আমি ছিলাম ছাত্র জীবনে ছিলাম, বাট আমি এখন সরকারি আমলা, হোয়াট ইজ দ্য প্রবলেম? এই ডিবেটটা আমরা আনবো কেন? এই ডিবেটটা তো আমি মনে করি না ইজ এ কারেক্ট ডিবেট। যার যেখানে ক্ষমতা বেশি সেখানে, যার যেখানে ক্ষমতা, আরে জোর যার মূল লোক তার সেই দিন চলে গেছে বলেই তো আজকে এই অবস্থাটা আসছে। এই যে আপনারা বলছেন টুকিটাকি ঘটনা হচ্ছে, ঘটনাটা কার কার মধ্যে হচ্ছে? বিএনপি ভার্সেস বিএনপি। এখন তফসিল ঘোষণা করার পরে এটা টোটালি চলে যাবে নির্বাচন কমিশন, তখন তো আইন স্টুপুলেট হবে যে ইফ ইউ ব্রেক দ্য রুল ইউ উইল বি ইন প্রিজন। তো সেটা তো এখনো আসে নেই। আর আমরা এই সরকারকে এতটা দুর্বল কেনই বা ভাববো? তারা কি নির্বাচন করেছে না যাচ্ছে এখনো? তারা দে আর টেকিং প্রিপারেশন আগেই তাকে দুর্বল বলতে শুরু করলেন, আর তার দুর্বল হবেই বা কেন? কিন্তু অনেকে বলতে চান যে এই 15-16 মাসে তাদের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই, শুধু এই দিকটিতে যদি বলি যেই অবস্থা, সেখানে খুব শক্তিশালী বলার আপনি যেইভাবে আইন শৃঙ্খলার লোকগুলি তারা মায়ের খেয়েছে,
কি ধরনের ঝড় উপর দিয়ে গিয়েছে, আর আওয়ামী লীগ কী ধরনের ম্যানুপুলেশন আর্মির উপরে করেছে। তো পুলিশ তো এখন মানুষের জনগণের আস্থাহীনতায় ছিল, এটা কিন্তু রিবিল্ড করতে হবে, গিভ দেম টাইম। এত সকালে রিবিল্ড হয়ে যায়, দেখেন না পোশাক পাল্টাচ্ছে, মোটিভেটেড করছে। এই তা 15 মাসের মধ্যে কি অনেকটা সুস্থি হয়নি? আগামী নির্বাচন তো আর্মিও থাকবে, তো এতটা আপনারা কেন ভাবছেন যে হবে না? সবচেয়ে বড় ব্যাপার আসলে শঙ্কার কিছু নেই। না না, আপনি চিন্তা করবেন, যিনি প্রধান নোবেল লরিয়েট, উনি যেই হাইটের লোক, উনি যদি নির্বাচনটা না করতে পারেন, উনি কোথায় ড্রপ করবেন? ক্র্যাশ ল্যান্ডিং হবে। আচ্ছা, হাসিনা তো পালিয়ে ভারত গিয়েছে, এই সরকার যদি নির্বাচন না দিতে পারে, তাদের কি পালানোর জায়গা আছে? তারা কতটা সেন্সিটিভ জায়গায় বসে আসছে, তাদের ব্যাপারটা একটু চিন্তা করেন না। তাদের তো ঘুম নিদ্রা হারাম হয়ে যাচ্ছে, নির্বাচন ঠিক মতো দিতে হবে, আর না দিয়ে কি কোনো উপায় আছে? আর কোনো বিকল্প পথ আছে? সব মিলিয়ে আই বিলিভ সুষ্ঠু হবে। আরো মোহাম্মদ আরেকটি বিষয় একটু দৃষ্টি দিতে চাই। চট্টগ্রামে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দায়ের করা রিট আবেদনের রায় ঘোষণা করা হবে আগামী 4 ডিসেম্বর। এই যে বন্দরগুলো নিয়ে যে আলোচনা, যদিও এখানে এই অন্তর্বর্তী সরকার কেন এটার দায় নিতে যাচ্ছে, কেন একটি রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করছেন, এই নিয়ে তারেক রহমানও এক ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন, এই নিয়ে মাঠে আলোচনা আছে। এনসিপি আসলে এই যে বন্দর নিয়ে এই বিষয়গুলোকে কি দৃষ্টিতে দেখছে, দরকার ছিল কিনা এখন? প্রথমত হলো যে আপনি হাইকোর্টে যে রিট করা হলো, রিট করে কি করলো, যে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট আছে কিনা সেই প্রশ্নটা তোলা হলো, তাই তো? এখন আপনার অন্তর্বর্তী সরকারের ভিত্তি কি? ভিত্তি হলো জুলাই গণঅভ্যুত্থান, মানে বিপ্লবী ভিত্তি। যখন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, প্রতিষ্ঠান একটু আগে যে কথাটা আসছিল, ইমাম পালিয়ে গিয়েছে, সচিবরা পালিয়ে গেছে, বিচারপতিরা পালিয়ে গিয়েছে, সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। তখন দায়িত্ব গ্রহণ করার সময় ওনাকে তো ম্যান্ডেট দেওয়া, মানে কোনো বাছাই করে দেওয়া হয় না যে এই জায়গায় হাত দিতে পারবে, এই জায়গায় পারবে না। কেন পারবে না? কারণ ওই সময় বাংলাদেশকে রিবিল্ড করা, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাটাই ছিল প্রধান চ্যালেঞ্জ। এবং তখন কোনো রাজনৈতিক দল কোনো শব্দ করেনি যে সরকারকে কাজ করতে দাও। সবাই সপ্তাহান্তে গিয়ে যে আপনি কিভাবে কোন জায়গায় প্রবলেম ফেস করছেন আমাদের বলেন, আমরা চেষ্টা করছি। প্রায় প্রতিটা দিন আন্দোলন ফেস করেছে। এখনই বিতর্কে যাওয়ানো দরকার ছিল কিনা? হ্যাঁ, প্রথমত হলো যে আমাদের পুরো বিষয়টা বুঝতে হবে যে ইন্টেনশনটা কি। বাংলাদেশে 3টি পোর্টের ব্যাপারে এখন আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যে 2টি পোর্ট পিপিপিতে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি হলো গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, যেটা আসলে একটি পতিত চর, যেখানে আসলে জনবসতি নিয়ে কিছুই নেই, সেখানে নতুন একটা বিনিয়োগ আসবে $550 মিলিয়ন। যে বিনিয়োগটা আগামী 4 বছরের মধ্যে এখানে পোর্ট বিল্ড হবে অ্যান্ড ওন্ড বাই বাংলাদেশ, এবং তারা প্রায় 30 বছর বাংলাদেশের সাথে কনসেশনাল রেটে এই পোর্ট পরিচালনা করবে। করার পর তারা যখন চলে যাবে তখন পোর্টের মালিকানা থাকবে বাংলাদেশের, যন্ত্রপাতি সব কিছু বাংলাদেশের হবে। তা আপনি তাহলে এই সরকারকে যখন বলছেন এই সরকার সময় বিনিয়োগ আসছে না, এই সরকার বিনিয়োগ আনতে ব্যর্থ, আবার যখন সরকার বিনিয়োগ আনতে যাচ্ছে তখন কেন আপনি এটা বলছেন যে তো এই সরকারের ম্যান্ডেট নাই? দ্বিতীয়ত হলো যে আপনি যদি পানগাঁও যে টার্মিনাল, যে আমাদের ইনল্যান্ড টার্মিনাল, নদীবন্দর যেটা, সেই বন্দর দেখেন গত প্রায় 12 বছর ধরে প্রতি বছর 175 কোটি টাকা শুধুমাত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বেতন, ভাতা, বিদ্যুৎ বিল এবং ইউটিলিটিস দিয়ে ব্যয় করছে। প্রায় 1 যুগ ধরে একটা বন্দর ঢাকার 5 কিলোমিটারের মধ্যে পতিত অবস্থায় আছে। এটার ক্যাপাসিটি ইউটিলাইজেশন হলো যে লেস দেন 20%, মানে এটার 100%-এর মধ্যে 20%-এর বেশি কখনো ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে না। সেই বন্দরটি এখন দেওয়া হলো আরেকটি কোম্পানিকে। এখন কিসের জন্য দেওয়া হলো? আপনি লস মিনিমাইজ করবেন এবং সেটা থেকে প্রফিটেবল করবেন। সেই বন্দর তার বৈশ্বিক যেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেখানে আপনার এই বন্দর পরিচালনা করব। তৃতীয়ত আসি ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ডের যে ব্যাপারটা, ডিপি ওয়ার্ল্ড এটা দীর্ঘদিন ধরে, হ্যাঁ এটা এখনও লাভজনক, এটা সত্য, কিন্তু কথা হলো যে এটা এই মুহূর্তে যেই পরিমাণ কন্টেইনার হ্যান্ডেল করতে পারে, এটার কন্টেইনার হ্যান্ডেলিং ক্যাপাসিটি দ্বিগুণ করা সম্ভব। পাশাপাশি এটা লাভজনক, এটা সত্য, কিন্তু এটা ইনএফিশিয়েন্ট কোন অর্থে? ধরুন আমরা যে ধরুন আপনি যদি ভিয়েতনামের একটা কন্টেইনার গড়ে 20 দিন লাগে, বাংলাদেশের যদি এটা 20 দিন লাগে, ভিয়েতনাম সেটা 5 দিনে করছে। কারণ আপনি যদি কম্পিটিটিভ ওয়েতে চিন্তা করেন তাহলে আপনাকে তো বর্তমান অবস্থা থেকে আরো বেটার অবস্থা যেতে হবে। তাহলে বিতর্কে এড়ানোর জন্য এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে বসে করা যেত না? হ্যাঁ, সেটা প্রক্রিয়াগত ব্যাপারে আমার অবশ্যই সেখানে নোট আছে যে অবশ্যই সরকারকে উচিত এই রাজনৈতিক দলের সাথে আপনার কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া। বাট এই সিদ্ধান্তটি আপনি যদি যে কোনো ব্যবসায়ীর সাথে কথা বলেন,
ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের প্রভূত উন্নতি সাধন হয়েছে। উন্নতি সাধন কোন অর্থে? আপনি একটা যারা কার্গো ঢাকা থেকে যায়, একটা 20 মিনিট সময় লাগতো একটা কার্গো শুধুমাত্র গেট ক্রস করতে, একটা ম্যানুয়াল সিস্টেম ছিল। এই সিস্টেমটাকে ডিজিটাল করার পর এটা আপনার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে, মানে কোথাও থামতে হচ্ছে না, কিউআর কোড অটোমেটিক স্ক্যান হয়ে যাচ্ছে, ভেতরে চলে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যে অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, বাংলাদেশ টিকে আছে দুইটা বিষয়ের উপরে। একটা হলো যে এক্সপোর্ট আর্নিং, আর হলো রেমিটেন্স। রেমিটেন্স আসে আমাদের এয়ারপোর্ট দিয়ে, মানে আমাদের শ্রমিকরা এই বন্দর দিয়ে যায় এবং তারা এখান থেকে ফেরত আসে, তারা রেমিটেন্স পাঠায়। আর বাংলাদেশে এক্সপোর্ট আর্নিং আসে কি দিয়ে? পোর্ট দিয়ে। এখন আপনি পোর্টকে ইনএফিশিয়েন্ট রাখছেন, একই সাথে আপনার সামনের চ্যালেঞ্জ কি? আপনার প্রতি তো সরকার ইতিমধ্যেই আপনার মানে বাহবা কুড়ানোর জন্য এলডিসি গ্রাজুয়েশনের জন্য আবেদন করে গিয়েছে। আপনি এখন এমন একটা চিপার ভিতরে পড়েছেন, আপনি না পারছেন সেই আবেদনটা প্রত্যাহার করতে, না পারছেন আপনি সেই গ্রাজুয়েশনের সময়সীমা বাড়াতে। এই অবস্থার ভিতরে এই যে কোনো সরকার, যে কোনো বেনেভোলেন্ট গভর্নমেন্ট যারা জনগণের প্রতি দায়বদ্ধ, তারা কী করতে পারে? লাস্ট যে পয়েন্টটা সেটা হলো ছোট করে, বাংলাদেশে আমি খুব স্পষ্টভাবে বলছি, দীর্ঘদিন ধরে প্রোটেকশনের জন্য নামে যে আমরা নিজেদের প্রতিষ্ঠান নিজেরা পরিচালনা করব, জাতীয় নিরাপত্তার নামে, সভরেন্টির নামে যেটা করা হয়েছে, বাংলাদেশের ভিতরে পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন কোম্পানি অপারেট করেছে। তারা এখানে আমাদের বন্দরে অবস্থান নিয়েছে, এয়ারপোর্টে অবস্থান নিয়েছে, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অবস্থান নিয়েছে। সো আমরা সেই ধারাবাহিকতা যদি রোধ করতে চাই, তাহলে আমি বিশ্বাস করি যে কেবল একটি মাত্র দেশকে না, বরং আপনি যখন 3টা বন্দর 3টা দেশকে দিয়েছে, আপনি যদি কোনো সেখানে ষড়যন্ত্রই থাকে, আপনি যদি নিরাপত্তার প্রশ্নই বলেন, তাহলে আপনি যখন আপনার 20টা ইনফ্রাস্ট্রাকচার 20টা দেশের সাথে চুক্তি করে আপনি দেশকে সমৃদ্ধ করবেন, তাহলে তো আপনি 20টা দেশ থেকে তো সুযোগ নেই। 20টা দেশ থেকে তো একই সাথে আপনার একই ধরনের থ্রেট আসতে পারে না। 20টা দেশের ইন্টারেস্ট একই সাথে একই রকম হতে পারে না। সো আমি লাস্ট যে বিষয়টা বলবো, বাংলাদেশে এই আপনার নদী, বন্দর, তেল, গ্যাস রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, এরা আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। বর্তমান বাংলাদেশে যে সরকার আছে, তা এখন কেউ যদি বলে যে তারা কমিশন নিয়েছে এই বন্দর ইজারা দিয়ে কিংবা বন্দর আপনার কাউকে ইনভেস্টমেন্টের জন্য দিয়ে, সেই বিষয়ে প্রশ্ন তুলতে পারেন। প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, বাট এটা মাইনর। কিন্তু আপনি এটার যে একেবারে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছেন, তা আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি এই সরকারের অধীনে নির্বাচন যাবেন কি করে? নাজমুল হক প্রধান, এই যে বন্ধ একটা বিষয় হচ্ছে যে নতুন যেগুলি পোর্ট বন্দোবস্ত দিয়েছে আমাদের পাশে পানগাঁও শহর, যেটা বলে ঠিক আছে এটা, কিন্তু নিউমেরিং টার্মিনাল আমাদের এটা রীতিমতো রিচ পোর্ট, এটা ডেভেলপড, অলরেডি ডেভেলপড। ইট ইজ ভেরি মাচ ন্যাচারাল পোর্ট, জোয়ার বাটার পোর্ট। এই পোর্টটা আর্টিফিশিয়াল কিছু করার নেই এখানটায়, জোয়ার বাটার সঙ্গে সম্পর্কিত এখানটায় ডেলিভারি। ওই যে বললো একটা কথা সত্যিকারই বলছে যে ওই পোর্টের থেকে টাকা নিয়ে আরেক পোর্ট চালায়, হ্যাঁ ভর্তুকি দিয়ে, কিন্তু দিতে আপত্তি নেই, কিন্তু ওটা আপত্তি করছে কেন? সেই কারণে যে ওই পোর্টটার এফিসিয়েন্সি নিজেরাই অনেক ডেভেলপ, আগে যা ছিল তার থেকে এখন অনেক ডেভেলপ করছে, নিজেরাই আরও ডেভেলপ করতে হবে, তারপর কেন দিতে হবে? এটা তো লাভজনক। তো এটা মজার ঘটনা হচ্ছে, এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করতে যাচ্ছিল শেখ হাসিনা গভর্নমেন্ট আগে। কেন যাচ্ছিল শেখ হাসিনা গভর্নমেন্ট? শেখ হাসিনার জামাই 2000 কোটি টাকার একটা ফ্যাসাদে বসলো এখানটায়। তখন এই সালমানরা, এই চোররা তাকে বুঝছিল আপনি যদি দুবাইয়ের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডে চুক্তি করেন না, তাহলে আপনি এখানে মাপ পেয়ে যাবেন। কিন্তু দেখা গেছে চুক্তি করার চেষ্টা করার পরও ওই জায়গায় ছাড় পাওয়া যাচ্ছে না। ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দুবার দুবাইতে গিয়ে শেষ পর্যন্ত সংসারটাই ভেঙে গেছে, এটা আমরা জানি। ফলে এবং আর্লিয়ার সেই সময় প্রটেস্ট করছি আমরা যে এই পোর্টটা দেওয়ার দরকার নেই, আপনি বাকি সব করেন, কারণ এটা আমাদের লাভজনক এবং এটা আমাদের মূল পোর্ট। আরেকটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গায় আমাদের নেভির মূল, আমরা ছোটো দেশ, তাই না? গরিবের বউ সুন্দরতা সবাই ভাবি রাখার চেষ্টা করে, তাই না? তা আমাদেরকে ওইটা দিতে হবে কী জন্য? এটা সিকিউরিটি কোশ্চেন আসছে এই জায়গায়, কনসার্ন আসছে এখানটা আমাদের। হ্যাঁ, আমাদের বলবেন যে কিছুই নাই, তারপর তো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আসছে। আমরা যখন যাই আজকে পুঁজিবাদী বড় আমেরিকা কোন দেশে কি না করছে কোন তো? এই ডিপি ওয়ার্ল্ড ইজ ভেরি মাচ ডিপ রুটেড উইথ দি আমেরিকা, পরিষ্কার কথা বলে দিই, তাই না? ফলে আমরা এই পোর্টটা, বাংলাদেশের এই পোর্টটা আমরা চাই না বিদেশিদের কাছে যাক। অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এই যে বন্দর নিয়ে যেই আলোচনা, চুক্তি নিয়ে আলোচনা, সমালোচনা এবং এর রিটের এক পর্যায়ে গিয়ে এই সরকারের বৈধতা নিয়ে, সিদ্ধান্ত নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা। জি দেখুন, বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, কারণ এই সরকারের যে মানে আগমনটা ঘটেছে একটা বিপ্লবের পরে, জনগণের মানে সর্বাত্মক সমর্থন নিয়ে এই সরকার এসেছে। অতএব এখানে বৈধতা তোলার কোনো সুযোগ নাই, তাদের সকল কার্যক্রম করারই বৈধতা আছে। কিন্তু এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের জন্য, আমি বলে রাজনৈতিক সরকার
শুধু করবেন কেন? আপনার রাজনৈতিক সরকার তো শেখ হাসিনাও করছে বিভিন্ন চুক্তি, সেগুলো কি জনগণের পক্ষে আসছে? আপনি মনে করেন যে ভারতের সাথে যত চুক্তি করেছে এগুলো দেশের স্বার্থে হয়েছে কিনা? দেশের স্বার্থে তো করে নাই, দেশের মানুষকে প্রকাশ করে নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে নাই, অথচ বিভিন্ন জায়গায় বিদেশি মানে ইন্ডিয়ান সব কিছু এসে ভর্তি হয়ে গেছে, এগুলো করে নাই। তো এখন এই সরকারের বৈধতা আছে, বাট তাদের উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে একটু কনসার্ন করা, আলোচনা করা। যেটা আলাউদ্দিন মোহাম্মদ বলছেন যে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। তাদের এই জাতীয় চুক্তি করতে পারবে, বাট দেশের স্বার্থে করতে হবে। এখন যেটা যে বন্দরটা মানে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, লাভজনক, সেখানে আবার নতুন করে চুক্তি করার ক্ষেত্রে অবশ্যই সন্দেহের অবকাশ থেকে যায়। তো আমরা মনে করি দেশের স্বার্থে আমরা যে কোনো চুক্তি এরা মানে ইন্টারিম গভর্নমেন্ট করুক, আপত্তি নাই, কিন্তু দেশের স্বার্থ বিরোধী হলে অবশ্যই সেখানে আমাদের কথা থাকবে এবং কথা বলতে হবে। আমাদের জনগণের জন্যই আমরা রাজনীতি করি। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের জনগণের যদি লাভ না হয় সেখানে তো অবশ্যই আমাদের কথা বলতে হবে। কেমন এখন দেখা যাক রিটে কি বলে, হ্যাঁ সেটা আমরা অপেক্ষা 4 তারিখে বোঝা যাবে। জি, ডক্টর আনম মেহসানুল হক মিলন, এই যে বন্দর চুক্তি নিয়ে আলোচনা সমালোচনা, এলডিসি উত্তরণ এবং বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, ফেসবুক পোস্টে বলেছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি এই যে আলোচনাটা হলো যে ঠিক দেশের স্বার্থ যদি রক্ষা করাই যায়, না, আপনি যেটা বলছেন মূলত দেশের স্বার্থটা কি? আমাদের দেশ কিন্তু রিভার্স ব্রেইন ট্রেন হচ্ছে। আলী রিয়াজ কে? আমাদেরই সন্তান। বিদেশে রিভার্স মনির হায়দার কে? ফয়েজ তৈয়ব কে? দিজ আর অল রিভার্স ব্রেইন ট্রেন। আমাদের ছেলেরাই বাইরে গিয়ে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দে কেম ব্যাক হিয়ার টু রিবিল্ড আওয়ার নেশন। এখন আমাদের যে জেনজি ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা কর্মসংস্থান করতে পারছি না। আমাদের ল্যান্ড পোর্ট, আমাদের দেশ, আমাদের বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, 4th generation of industrialization, we are living in a global village. How do you believe যে আমাদের ছেলেরা এই পোর্ট চালাতে পারবে না? দ্যাট ওয়াজ a managerial problem. সেটা তো প্রধান সাহেব বললেন যে কী জন্য তারা তখন এই ফন্দি ফিকির করেছিল। আমরা যদি এইভাবেই যেতে থাকি, আমাদের এখানে মিলিয়নস অফ লোকের কর্মসংস্থান রয়েছে, আমাদের সেই ব্রেইন রয়েছে, আমরা সেই ন্যানো টেকনোলজি আমরা জানি, সব কিছু আমরা জানি, আর আমরা আমাদের জিনিস আরেকজনকে লিজ দিয়ে আমরা সেখানে প্রদেশিয়াতে গিয়ে আমরা শ্রমিক হিসেবে কাজ করব। আমরা ওইভাবে চিন্তা করব কেন? এই গভর্নমেন্ট চিন্তা করতে পারে, কারণ এই গভর্নমেন্ট তো হচ্ছে গত গভর্নমেন্ট কী করেছে সেইটার পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে। আমরা তো আগামী দিনে নির্বাচিত গভর্নমেন্ট তো আগামী ওই যে ওরা যেটা বলছে আগামীর বাংলাদেশকে আমরা চিন্তা করছি। ইকোনমিক্সে ডিগ্রি করে পিএইচডি করছে, ইজ এ ব্রাইট বয়। তাহলে এদের জন্য আমরা আমাদের সুযোগ 30 বছরের জন্য দিয়ে দেবো? আমাদের ডেমোক্রেটিক ডিভিডেন্ড কীভাবে পে হবে? আমাদের কর্মসংস্থান কী হবে? লুক দ্যাট ওয়ে, ইন প্রগ্রেসিভ ওয়ে। আমরা কি একটা পোর্ট চালাতে পারবো না? ইউসি এই সরকার আসে তো 3 মাস, 3 মাসে কি লাভ লোকসান দেখাবে তারা? 3 মাসে কি লাভ লোকসান হয়ে যাবে? আর আমরা যদি অনাগত ভবিষ্যতের লাভ লোকসান ওদেরকে নিয়ে চিন্তা করি, জেনারেশন জি, এনসিপি, তাহলে আমরা কেন পোর্ট দিয়ে দেবো? দিস ইজ আওয়ার মাইন্ড ফিল্ড। এই ইনটেনজিবল অ্যাসেটকে আমরা ট্যানজিবল অ্যাসেট করতে পারি। দ্যাট ইজ দ্য ওয়ে মিস্টার তারেক রহমান ইজ লুকিং এহেড। আপনি বুঝতে পেরেছেন? আলাউদ্দিন মোহাম্মদ, আরেকটি বিষয়টি দৃষ্টি দেই। এই যে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং মানিকগঞ্জে বাউলদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ আছে, এবং ঘটনাটাকে এইভাবে ঠিক প্রশ্নটা রাখতে চাই। শুধু এই ঘটনা নয়, আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে নানা জায়গায় মাজার ভাঙা এবং নানা এই যে মব সহিংসতা যেভাবে বলি, এই জায়গায় এক ধরনের সরকারের অনেকে বলতে চান যে নির্লিপ্ততা এই জন্য অনেকটা দায়ী। এনসিপি আসলে এই বিষয়গুলোকে কীভাবে দেখে? যদিও এনসিপি এরই মাঝে এ নিয়ে এক ধরনের বিবৃতিও দিয়েছে। প্রথমত এই সরকার যারা চালাচ্ছেন তাদের আসলে বিভিন্ন কারণেই পপুলিজমের ঝোঁক একটু কম, এবং এইটার আরেকটা কুফল দেখা যাচ্ছে যে তারা অনেক জনসম্পৃক্ত সমস্যাকে পাশ কাটিয়ে গিয়েছেন। আপনি যদি ঢাকা নগরের দিকে তাকান, গত 1.5 বছরে কিন্তু নগর ব্যবস্থাপনার অবনতি ঘটেছে। এটা বাস্তব, এটা আপনি বাসা থেকে বের হলে বুঝতে পারবেন। যদিও কিছু ইনোভেশনের চেষ্টা হচ্ছে, এই সরকারের একটা মোটা দাগে লং টার্ম কিছু ভিশন, কিছু পরিকল্পনা আছে যেগুলো নিয়ে তারা অ্যাড্রেস করছে। কিন্তু মাজার ভাঙ্গার সংস্কৃতি অথবা এই যে বাউল ফকির এদের উপর হামলা, এটা কিন্তু দেখতে শর্ট টার্ম মনে হলো, এটা শর্ট টার্ম না।
এটা আসলে জাতির গভীরে যে সামাজিক সংহতি আছে সেটার মধ্যে একটা তীব্র অনাস্থা এবং সংকট তৈরি করে। তো সরকার, আমার মনে হয় যে এটা তার বোঝার সক্ষমতা নেই, না থাকার কারণেই সরকার এটাকে একেবারে সামাজিক ছোট ছোট ট্রিভিয়াল সমস্যা মনে করে এটাকে সামহাও ইগনোর করেছে। কিন্তু এটা কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়, বরং এই সমস্যাটাই আগামী দিনে বাংলাদেশকে আরও গভীর সংকটে নিমজ্জিত করতে পারে। কারণ আপনি দেখেন যে শেখ হাসিনা যেই কারণে শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছিল, এটা মূলত একটা মতাদর্শিক ফেসিবাদ জন্ম দিয়েছিল এখানে। যেই কারণে অথবা যেই প্রেক্ষাপটে এখন বাউলদের উপরে হামলা হচ্ছে, যেই প্রেক্ষাপটে এখন আপনার ফকিরদের উপরে, মাজারদের উপরে হামলা হচ্ছে, একই ধরনের মতাদর্শিক ফেসিবাদ কিন্তু। তবে একটা ছোট্ট বিষয় আমি শুধু নোট দিয়ে রাখি, সেটা হলো বাউলদের অবশ্যই ভুল থাকতে পারে, আপনার যারা মাজার পরিচালনা করেন তাদেরও ভুল থাকতে পারে। তো তাদের ভুল, তাদের যদি কোনো অন্যায় থাকে সেটার জন্য অবশ্যই দেশে বিচারিক আদালত রয়েছে। আপনি আদালতের দ্বারস্থ না হয়ে যখন নিজেরাই ব্যক্তি এবং আইন তুলে নেওয়া সমগোত্রীয়, তার সমর্থক, তার গোষ্ঠী, পরিবারের উপর হামলা করছেন, এই হামলাটা রাষ্ট্রকে বিপন্ন করে তুলছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সে প্রতিষ্ঠানগুলো আবারও ভঙ্গুর দশার দিকে ধাবিত হচ্ছে। জি, নাজমুল হক প্রধান, এই যে ভঙ্গুর অবস্থান, একটা বিষয় হচ্ছে যে এটা কারেক্টলি বলছে ও, যে সেটা হচ্ছে যে আন্দোলনের বিরাট গৌরব ছিল, আপনাদের গৌরবের কথা ছিল। আমাদের পাঁচটা আন্দোলন, আপনি ভাষা আন্দোলন বলেন, 69 গণঅভ্যুত্থান বলেন, 90 বলেন, 71 বলেন, তাই না? প্রত্যেকটা গৌরবের দিক আছে। এই আন্দোলনটা আরও বেশি গৌরবের দিক ছিল, যে বুক চিতা একদম বলছে করগুলি, ফলে এটা আরও বেশি গৌরবের ছিল। কিন্তু এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করার জন্য একটা গ্রুপ, একটা গোষ্ঠী সর্বত্রই, মাজার ভাঙ্গা থেকে শুরু করে, কবর থেকে লাশ তুলে পুরা থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করা থেকে শুরু করে সবটাই করছে এবং খুব নির্বিচারে করতে পারছে। সরকার এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। সরকার বাবা দিচ্ছে আমি বলবো না, নীরব দর্শক। সরকারের বোধ শ্রদ্ধা আছে কি না এই ক্ষেত্রে মনে হয় যে একদম নির্বোধ সরকার। এটা আমাদের জাতীয় সংগতি, আমাদের দেশের সমাজের যে স্থিতিশীলতা সেটাকে নষ্ট করে দিচ্ছে। এবং এই রাজনীতি বা এটা যারা করছে, আমার ধারণা এটা সমাজটাকে একটা কি বলা যায় একটা অস্থিতিশীল করে ফেলতেছে, যেটা সামগ্রিক জীবনে আমাদের একটা ক্ষতির কারণ হয়ে যাবে। জি, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এই যে পুরো আন্দোলনটাকেই এক ধরনের কালিমালিপ্ত করার চেষ্টা এবং এই ঘটনা প্রবাহ। না, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশনটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে সেই মানে প্রথমে তো সংস্কার, ওনারা অনেকগুলো কাজ নিয়ে অগ্রসর হতে লাগলো। তখন একটা পর্যায়ে এসে তারা ইলেকশন নিয়েই তারা সংস্কার মূল ফোকাসটা দিয়েছে, যে কারণে বিভিন্ন জায়গায় ওনারা মানে নজরটা কম দিয়েছে আমার কাছে মনে হয়েছে। কিন্তু এটা দেওয়া দরকার ছিল, কারণ মানুষের যদি আস্থা যদি না থাকে সরকারের প্রতি, তাহলে তো আস্তে আস্তে আরও নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে। এবং সকল ধর্ম, সকল আপনার বর্ণ সবাই যেন সরকারের প্রতি আস্থাশীল থাকতে পারে। যার মত সে পালন করবে, তার ইচ্ছে হলো সে মানে বাউল সঙ্গীত গাবে, অসুবিধা কি? আমার ইচ্ছা আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এটা এইভাবেই যদি আমরা বেআইনি কিছু হয় আইনের পথে হাঁটবে। এখানে মানুষ এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক আমি মনে করি না, কারণ এটা আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা দেখবে, বিচার আছে সেখানে। কিন্তু যে আলোচনাটা হলো, পরিস্থিতি যদি এরকম চলতে থাকে সামনের দিন আরো কতটা সংকট, না আমার মনে হয় এরকম না। আমরা যারা ফেসিবাদ বিরোধী মানে স্টেক হোল্ডার আছি, আমরা যখন ওই ভারতের আগরতলায় আমাদের মানে এতে যখন জাতীয় পতাকা পোড়াই দিল, সেই সময় আমরা দেখেছি সবগুলো দল আমরা ঐক্যবদ্ধভাবে চিফ অ্যাডভাইজারের কাছে ছুটে গিয়েছি এবং বলেছি যে কোনো ধরনের টেনশন করবেন না, জনগণ আপনাদের সাথে থাকবে। এই ছোটোখাটো ঘটনা কোনোভাবেই এরা বড় আকার ধারণ করতে পারবে না। সরকারকে বলবো আর একটু সচেতন হোক এবং এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক। থাকবে। আসলে আমি মনে করি ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কাউরই কোনো কথা বলা উচিত না। যেমন মনে করেন চরমনাই পীর জামাত সম্বন্ধে উক্তি করেছিল, ভেরি হাই কমেন্ট করেছিল, উনি জানেন কি আমি বলতে চাচ্ছি না, জামাত থেকে করেছে, আবার ওনারা একসাথে আসছে। তো এই ধর্ম নিয়ে কমেন্টটা কেন হবে? নো ওয়ে, ইটস নট অ্যাকসেপ্টেবল। ধর্ম আমাদের ধর্ম আমরা পালন করছি, এবং এই যারা এই কমেন্ট করবে তাদেরকে যেভাবে বললো আইন আদালতের বিচার ব্যবস্থা যেটা হওয়া উচিত, এটা নিয়ে আমরা এত বেশি কমেন্ট করার পর আমি মনে করি এই সমস্ত টকশো এটা আলোচনায় দরকার নেই।
দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন। কারণ এটা আবার উস্কানি হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, বুঝতে পারছেন? ইটস অ্যাবসলিউটলি ধর্ম। ক্লিয়ার? সো লেটস নট ডিসকাস ডিবেট যদি অ্যাবাউট এই আলাপটা আছে, একটি মহল আবার এইসব ঘটনার সুযোগ নিতে চায়, সেই জায়গাও তো সেটাই তো সতর্ক থাকা। বললাম, আমিও তো একটু সুযোগ নিলাম যে চরমনায় কি বলছে জামাতকে, আপনি দেখেছেন আমি সুযোগ নিলাম, পিঞ্চ কাটলাম, এটাই তো আমি প্রমাণ করে দিলাম আপনাকে। ডোন্ট মেক দিস ইস্যু বিগার ইস্যু। ওকে, উই আর ইন বাংলাদেশে, আমরা সবাই একত্রে থাকবো। আর এগুলি হচ্ছে তাদের সাব ডিভিশনাল অনেক ব্যাপার স্যাপার আছে, আমাদের মধ্যে কত তরিকা আছে না, কত কি হয় না, এগুলি আপনি গ্রামে গেলে বুঝতে, আপনি তো ঢাকা শহর কিন্তু ঢাকায় নির্বাচন করছে, আমাদের এখানে অনেক তরিকা আছে। এই ধর্ম নিয়ে কোনো কথা আমরা এই বড় আসরে আমি মোটেই চাই না যেগুলি নিয়ে ডিবেট হোক। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এই পর্যন্তই। আগামী শনিবার আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।